পিআর সহ 5 দাবিতে জামায়াত ও 8 দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। আপনাদের বিরুদ্ধে আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে। সনদ সইয়ের পরও আন্দোলনের সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনেককে হতাশ মির্জা ফখরুল। নির্বাচনের দিন গণভোটে কমবে ব্যয়, বাড়বে ভোটার উপস্থিতি। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে 8 দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়ায় এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে অনড় অবস্থান। বিএনপির সংহতি। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস নেতাদের। 2 দিন পর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্য খালা শুরু। আগুনে 12,000 কোটি টাকা ক্ষতির দাবি রপ্তানিকারকদের। বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি। এবং ধারালো অস্ত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা। আলটিমেটাম শেষ হওয়ার আগেই জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস। ক্যাম্পাসে জানাজা। 2 দিনের শোক ঘোষণা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে একসঙ্গে গণভোট করার অপচেষ্টা করছে একটি দল, এমন দাবি করে জামায়াত ইসলামী নেতারা বলেন নভেম্বরে গণভোট না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। বিকেলে রাজধানীর 2টি স্থানে পিআর সহ 5 দাবিতে সমাবেশে তারা আরও বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। অভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমমনা আরও 7টি দল। জুলাই সনদের আইনে ভিত্তি দিতে নভেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ 5 দাবিতে রাজপথে জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া তাদের মিছিল পল্টন মোড় হয়ে কাকরাইলে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে আগামী নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত নেতারা। বলেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। লেভেল প্লেইং তৈরি করুন, সবার অধিকার নিশ্চিত করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন এবং দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান। অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে, নইলে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে, আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে। একই সময় রাজধানীর মহাখালীতে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতারা বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা উপদেষ্টা সরকারকে বলবো, যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন, আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে, এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না। এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে দেশ এবং জাতির দুশ্মনী করেছে। একই দাবিতে জামায়াত ছাড়াও সমাবেশ ও মিছিল করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 7টি দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71 ও 24-এর ঐক্যে ভাঙন ধরানোর অপচেষ্টা সচেতনভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, কিছু দল জুলাই সনদে সই করে বাইরে এসে ভিন্ন কথা বলছে। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা তাদের। জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে কথার লড়াই। সনদ স্বাক্ষরের পরও সেই ধারা থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই।
সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রাজনীতিতে ঐক্যের সম্ভাবনার মধ্যে অনৈক্যের সুরে হতাশা প্রকাশ করেন। সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন, আমরা চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এদিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদানের আয়োজনে অংশ নেন দলের মহাসচিব। বলেন, কিছু মানুষ ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরনের অপচেষ্টা করছে, তা প্রতিহতের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না। আমরা ১৯৭১ সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং ২০২৪ সালে ৫ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে নির্মাণ করতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে। কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রকামী দলগুলোর উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নের বাধ্য থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ ৭ মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও ২৬টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি। বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন। সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ, এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে। সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়। এখন সেই সময় নেই, বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বগুড়া এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনাকে নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস হিসেবে দেখছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শাপলা প্রতীক না দেয়ায় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে সার্জিস বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে এই কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না বিএনপি।
বগুড়া জেলা পরিষদ কার্যালয়ে এনসিপির সমন্বয় সভা চলার সময় হঠাৎই বাইরে ককটেল বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরের এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হলেও অবিস্ফোরিত অবস্থায় আরেকটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস চলছে। বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা, ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়, আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। এর আগে জয়পুরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দলটির সমন্বয় সভা শেষে সার্জিস আলম বলেন, আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আগামীর যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামীর সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি না। জয়পুরহাট থেকে বগুড়ার সভা শেষে পঞ্চগড়ে চলে যান সার্জিস আলম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসি। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা নেই। গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আর এই প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় সোমবার সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি, যেখানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, 3 বাহিনীর প্রতিনিধি সহ আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের 16 কর্মকর্তা। বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সকলে। নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময়, ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 4 দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ আদালতের। তদন্তের দায়িত্বে রমনা থানা পুলিশ। বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে ভক্তদের মানববন্ধন। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কাল শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণাও দেন তারা। এদিকে বিএনপি সরকার গঠন করলে এমপিও শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা যোগ দেন কর্মসূচিতে। দাবি দেওয়া না মানলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, আমাদেরকে আপনারা
বিভিন্নভাবে এই 20%, 10%, 5%, 500 টাকা এই ধরনের এই ভুয়া প্রজ্ঞাপন থেকে আপনারা বিরত থাকুন। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না, এটা আমাদের বোধগম্য নয়। সরকার গেল, সরকার আসলো, কিন্তু সরকার যাবার আগে বলে শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে, কিন্তু ওই সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন 54 বছরেও কেউ কথা রাখেনি, সবাই আসছে আর গেছে। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি, চাকুরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সমাবেশ থেকে মঙ্গলবার শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দেন শিক্ষক নেতারা। এছাড়া দেশজুড়ে ডাক দেয়া হয় অবস্থান কর্মসূচির। সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে, এটা বাংলাদেশ কখনো দেখিনি। 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা। রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে। সেই ক্ষত থেকেই রক্তক্ষরণে মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা শনাক্ত হয়েছে জানিয়ে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জোবায়েদের জানাজা। বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয়েছে 2 দিনের শোক। এখনো বিশ্বাসই করতে পারছেন না আদরের সন্তান এই পৃথিবীতে নেই। গণমাধ্যমে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনের বাবা। আমি এইভাবে আদর যত্ন করি আমার ছেলেকে। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। যে মাইরা থাকে তাকে যে আল্লাহ পাকে সুস্থ বিচার চাই, এই সুস্থ বিচার চাওয়া বাদে আমার আর কিছু করার নেই। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয় ক্যাম্পাসে। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। বাদ জোহর অনুষ্ঠিত হয় জানাজা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জোবায়েদের মৃত্যুতে 2 দিনের শোক ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক সমিতি আসামিদের ধরতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেন। হত্যার বিচারের আগ পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারিও দেন উপাচার্য। আগামীকাল সকাল 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে, হত্যার মোটিভকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুরু থেকেই আমরা এটার সাথে আছি এবং থাকব যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত বিচার নিশ্চিত না হয়। পরে ডিএমপি লালবাগ বিভাগের উপকমিশনার জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে, আলটিমেটামের আগে আসবে আইনের আওতায়। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন এবং আগামীকাল সকাল 10টা লাগবে না। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2 দিন পর শুরু হলো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য খালাস কার্যক্রম। দুপুরের পর আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য খালাস করতে দেখা গেছে। তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে বাইরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক, সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা। আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 2 দিন পর সোমবার দুপুরে বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে হলো আমদানি পণ্য খালাস। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে গত রাতে একটা ফুলের কনসাইনমেন্ট, পেরিশেবল পচনশীল ফুল, এই ফুলের কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে এবং আজকে ইয়ং ওয়ান আপনারা জানেন একটা বড় গার্মেন্টস প্রতিষ্ঠান ইপিজেডের ইয়ং ওয়ানের একটা কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে। এই পণ্যটা আগুন লাগার আগে আসছে, এটা রানওয়েতে ছিল, এটা সেভ করা সম্ভব হয়েছে। যে ভবনটা পড়ে গেল
এখানে যে গেট বির যে প্রসেসটা যেভাবে আগে হইতো সেই প্রসেসটাই 9 নম্বর গেটে হবে। তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক, C&F এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় তারা। আমার ইম্পোর্টার আনছে, এটা বাংলাদেশে আনছে, এটা সোয়েটার তৈরি করবে, সোয়েটার আবার এক্সপোর্ট করে দেবে। যে সুতাটা পড়ে গেল, পুড়ে গেছে, এই সুতাটার এক্সপোর্টটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে সকালে হিসাব করছি $4 লাখ উপরের মাল আমাদের ভিতরে আছে এই অগ্নিদগ্ধ সময়ের ভিতরে, কিন্তু যেটা পুরার সময় যেটা অঘটন ঘটছে সেটা বাদ। গতকালকে যেটা আসছে সেই মাল নেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু সাফিসিয়েন্ট প্রস্তুতি এখনো নাই। আমি একজন আর্মস ডিলার, আমার 5টা কনসাইনমেন্ট আছে, গত জুলাই মাসের 22 তারিখে দেওয়া আছে। আজ অবধি আমি মালটা ডেলিভারি পাই নাই। আমার এখানে ইম্পোর্টের জটিলতা নাই, পারমিশনের জটিলতা নাই, কিন্তু আমার মাল ডেলিভারি ইন টাইমে পাই নাই। এদিকে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও কার্গো ভিলেজে দেখা গেছে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ। ভবনের ভেতরে বাহিরে একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। তবে যাত্রীবাহী ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কেটে গেছে শিডিউল বিপর্যয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, EAB। দুপুরে সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে সংগঠনটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি গুদামে আগুনের ঘটনায় কাঁচামাল স্যাম্পল সহ নথিপত্র পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন সময় পার করছেন ব্যবসায়ীরা। দেশের প্রধান বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও রপ্তানিকারকদের ধারণা পরিমাণ 12,000 কোটি টাকার বেশি হতে পারে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। সোমবার দুপুরে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, EAB আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে। আর বীমার বাইরে পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা চান তারা। কোনো তালবাহানা, কোনো শর্ত নিয়ে যাতে হাজির হতে না পারে এই ব্যাপারে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। নতুন আমদানি করা মালামাল বন্দরের জটিলতা কমিয়ে সরাসরি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা। যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর মানে যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা আহরণের যে আপনার সেক্টর, সেই সেক্টর আপনার স্থবির হয়ে যাবে। অনুষ্ঠানে আগুন দ্রুত নেভাতে কর্তৃপক্ষের গাফলতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক পণ্য পরিবহন কোম্পানিগুলো মালামাল স্থানান্তরে অনীহা প্রকাশ করতে শুরু করেছে বলে অভিযোগ আসে আলোচনায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে রমনা কালী মন্দিরে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, শ্যামা পূজা এবং আজকে কিন্তু এখানে কিন্তু শ্যামা পূজার যে দীপাবলির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ একটু যদি বলি যে সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে শুরু হয় দীপাবলির আনুষ্ঠানিকতা এবং আনুষ্ঠানিকতার প্রস্তুতি, এবং এর কিছুক্ষণ আগেই কিন্তু এখানে 108টি প্রদীপ জ্বালিয়ে কিন্তু দেবীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয় এবং এখন মন্দির প্রাঙ্গণে আসলে ভক্তরা দীপ জ্বালাচ্ছেন এবং এখানে কিন্তু ফুলের মাধ্যমে আসলে শুভ দীপাবলি লেখা রয়েছে এবং ভক্তরা সেই ফুলের উপরে থাকা যে প্রদীপগুলো রয়েছে সেগুলোই জ্বালাচ্ছেন এবং এখানে কিন্তু অনেকে ছবি তুলছেন এবং অনেক ভক্তরা প্রত্যেকে কিন্তু নিজের প্রার্থনা করছেন এবং কেউ শান্তির জন্য, কেউ পরিবারের মঙ্গলের জন্য এবং কেউ কিন্তু দেশের কল্যাণের জন্য আসলে প্রার্থনা করছে। এবং একটু বলে রাখি, আজকে কিন্তু রাত 12:30 এখানে হবে শ্যামা পূজা এবং এখন কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণে আসলে তিল পরিমাণ ঠাঁই নেই এবং ভক্তদের যে আসলে পদচারণা সেটিতে কিন্তু মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এবং একটু বলে রাখি যে হিন্দু পুরাণ অনুযায়ী কিন্তু কালীদেবীকে কিন্তু আসলে দুর্গারই আরেকটি রূপ এবং শক্তি হিসেবে ধরা হয় এবং কাল যে শব্দটি রয়েছে এবং সেখান থেকেই কিন্তু আসলে কালী নামটির উৎপত্তি এবং যার অর্থ কিন্তু সময় এবং অর্থাৎ সময় যা সৃষ্টি করে আবার ধ্বংস আনে বলে বিশ্বাস করেন সনাতন
ধর্ম বলে। এবং এই যে কালী পূজা, এটি কিন্তু মূলত শক্তির পূজা রূপে আসলে পূজিত হয়, অর্থাৎ অশুভ শক্তিকে আসলে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের আহ্বান করা হয় এই পূজার মাধ্যমে। এবং ভক্তদের বিশ্বাস আসলে দেবী কালী আসেন দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে। এবং আজকে কিন্তু এখন যে দীপাবলি অনুষ্ঠান চলছে সেটি কিন্তু আসলে, এবং শ্যামা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি রাত 12:30টায় শুরু হবে। এবং এই ছিল আমার আজকে শ্যামা পূজার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রমনা কালী মন্দির থেকে। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ দীর্ঘ 29 বছর পর তার মৃত্যু রহস্য উন্মোচনে নতুন মোড়। আদালতের নির্দেশে এবার হত্যা মামলা হিসেবে শুরু হচ্ছে তদন্ত। মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। সালমান শাহর মা নীলা চৌধুরী বছরের পর বছর ধরে দাবি করে আসছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সেই আবেদনে মৃত্যুর 29 বছর পর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জান্নাতুল ফিরদাউস ইবনে হকের আদালত এই আদেশ দেন। আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। রায় শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি সালমান শাহর মামা। দীর্ঘদিনের লড়াইয়ের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন সালমানের মা নীলা চৌধুরীও। এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। এদিন রায় শুরু হওয়ার আগে থেকেই আদালত চত্বরে জড়ো হন সালমান শাহর ভক্তরা। নতুন তদন্তে সত্য উন্মোচনের আশায় আবারও মুখিয়ে তার পরিবার ও কোটি ভক্তরা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগার্স। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 4 ম্যাচ পর ওয়ানডে জয়ের স্বাদ পায় টাইগাররা। এবার সিরিজ জয়ের হাতছানি। ম্যাচের আগের দিন লম্বা সময় ফিল্ডিং সেশনের পর নেটে নিজেদের ঝালিয়ে নেন সৌম্য মিরাজরা। স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে। তার অন্তর্ভুক্তিতে দ্বিতীয় ম্যাচে 4 স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এদিন এমন পরিকল্পনাতেই প্র্যাকটিস করেছে টাইগাররা। পেস ডিপার্টমেন্টেও আসতে পারে পরিবর্তন। তাসকিনের জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পিয়ার সহ 5 দাবিতে জামায়াত ও 8 দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি নেতাদের। সনদ সই করে মাঠে কর্মসূচির সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশ মির্জা ফখরুল। 71-24 ঐক্যে ভাঙনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। এবং বগুড়া এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদে সময় নিয়ে সঙ্গে থাকবেন এমদাদ। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।